প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন হিসাব বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞানের পরিচিতি এই অধ্যায়টি থেকে আরও একটি প্রশ্নের সমাধান করব। আমাদের প্রশ্ন নাম্বার হচ্ছে অনুশীলনী 42। তোমাদেরকে যে বইটির কথা বলেছিলাম সেই বইটিতে অনুশীলনী 42 নম্বর অঙ্কটি আমরা আজকে সমাধান করব। তাহলে আমরা যদি প্রশ্নটা খেয়াল করি, প্রশ্নে বলা হচ্ছে অসীম ট্রেডার্সের 2018 সালের মার্চ মাসে সংঘটিত লেনদেনসমূহ নিম্নে উপস্থাপন করা হলো। প্রথমে আমি প্রশ্নটা পড়ছি। 2018 মার্চ 1, অসীম ট্রেডার্স নগদ 50,000 টাকা, ব্যাংক জমা 45,000 টাকা এবং 40,000 টাকা ঋণ নিয়ে ব্যবসায় শুরু করলেন। মার্চ 5, অমিতার নিকট পণ্য বিক্রয় 35,000 টাকা। 7, মনিরের নিকট হতে ধারে পণ্য ক্রয় 25,000 টাকা। 9, নগদে পণ্য বিক্রয় 29,000 টাকা। 18, অনিতার নিকট থেকে দাগ কাটা চেক পাওয়া গেল 10,000 টাকা। 19, বিনামূল্যে পণ্য বিতরণ 4,000 টাকা। 21, ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর 1,000 টাকা। তাহলে এই ছিল আমাদের লেনদেনগুলো। আর আমাদের প্রশ্ন হচ্ছে ক, অসীম ট্রেডার্সের নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। খ, উপযুক্ত লেনদেনগুলোর শ্রেণীবিভাগ সহ হিসাব খাত নির্ণয় করো। আর গ, বিবরণী ছকে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও। তাহলে এই তিনটা প্রশ্নের সমাধান আমরা এখন দেখব। প্রথমে বলা হয়েছে অসীম ট্রেডার্সের নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা যাচ্ছি অনুশীলনী 42 ক, অসীম ট্রেডার্সের নিট ক্রয়ের পরিমাণ নির্ণয়। আমরা যদি প্রশ্নটা দেখি তাহলে ক্রয় আছে আমাদের মার্চের 7 তারিখ, মনিরের নিকট হতে ধারে পণ্য ক্রয় 25,000 টাকা। এছাড়া আর কোনো পণ্য ক্রয় নেই। আর 19 তারিখ আছে বিনামূল্যে পণ্য বিতরণ। তাহলে দেখছি ক্রয় 25,000 টাকা আর বিনামূল্যে পণ্য বিতরণ করা হয়েছে। যে পণ্যটা বিক্রয়ের জন্য ক্রয় করেছিল সে পণ্যটা বিনামূল্যে বিতরণ করেছে, অর্থাৎ বিজ্ঞাপনের উদ্দেশ্যে ব্যবহার করা হয়ে গেছে। তাহলে বিনামূল্যে পণ্য বিতরণ করলে ক্রয়ের পরিমাণ হ্রাস পায়। ঠিক যেমন ক্রয় ফেরত দিলে ক্রয়ের পরিমাণ হ্রাস পায়, তারপর পণ্য উত্তোলন করলে ক্রয়ের পরিমাণ হ্রাস পায়, ঠিক তেমনি বিনামূল্যে যখন পণ্য বিতরণ করা হয়, বিজ্ঞাপনের উদ্দেশ্যে করা হয় এটা, তাহলে তখন ক্রয় নামক ব্যয় হ্রাস পায়। তাহলে ক্রয় থেকে এই বিনামূল্যে পণ্য বিতরণ বাদ দিলেই আমরা পেয়ে যাচ্ছি নিট ক্রয়ের পরিমাণ। তাহলে আমরা এখানে দেখি, আমরা যদি আমাদের মতো করে একটা ছক করি, এখানে ছোট করে একটা ছক করব। তারিখ, বিবরণ, টাকা, টাকা। তাহলে 2018 মার্চের 7 তারিখ, মনিরের নিকট হতে পণ্য ক্রয়। পণ্য ক্রয় 25,000 টাকা। আর মার্চের 19 তারিখ বাদ হবে বিনামূল্যে পণ্য বিতরণ। ৳4,000 টাকা। তাহলে দেখা যাচ্ছে সুতরাং নিট ক্রয় 21,000 টাকা। আশা করি তোমরা বুঝতে পারবে। যদি প্রশ্নটা খেয়াল করো তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্রয় করা হয়েছে শুধু 7 তারিখে। 7 তারিখে ক্রয় করেছি, এটাই আমার মোট ক্রয়ের পরিমাণ। মোট ক্রয় থেকে আমরা বিনামূল্যে পণ্য বিতরণটা বাদ দিলাম, আমরা পেয়ে গেলাম নিট ক্রয়।
যদি পণ্য ক্রয়ের সাথে ফেরত জড়িত থাকতো, কারবারি বার্তা জড়িত থাকতো, তাহলে এগুলো বাদ দিয়ে নিতাম। বা আরও অন্য কোনো তারিখে ক্রয় থাকতো, তাহলে মোট ক্রয় নির্ণয় করে সেখান থেকে যে বিষয়গুলো বাদ দেওয়ার কথা বাদ দিয়ে আমরা নিট ক্রয় নির্ণয় করতে পারি। তাহলে এই অনুশীলনের জন্য আমাদের নিট ক্রয়ের পরিমাণ হচ্ছে 21,000 টাকা। এবারে বলা হয়েছে উপযুক্ত লেনদেনগুলোর হিসাব শ্রেণীবিভাগ সহ হিসাব খাত নির্ণয় করো। তাহলে লেনদেনগুলোর হিসাব খাত আমরা শ্রেণীবিভাগ সহ নির্ণয় করব। তাহলে এখন খ নাম্বার যাচ্ছি। শ্রেণীবিভাগ সহ হিসাব খাত নির্ণয়। তাহলে এখানে আমরা প্রয়োজন অনুযায়ী সব করে নিব। এখানেও প্রথমে হবে তারিখের কলাম, যেহেতু নির্দিষ্ট তারিখ আছে আমরা তারিখের কলাম দিব। তারপর লেনদেনের জন্য একটা কলাম রাখতে পারি, না দিলেও চলবে। আমরা প্রশ্ন অনুযায়ী এখানে প্রথমটা আমরা নির্ণয় করতে পারি আমাদের হিসাব খাত, এবং তৃতীয়টা হচ্ছে হিসাবের শ্রেণী। তাহলে বইতে যদি উদাহরণ দেখো, এখানে দ্বিতীয় কলামটা অনেক সময় দেওয়া আছে লেনদেন। তাহলে আমি এখানে লেনদেনটা লিখছি না, তোমরা চাইলে আরও একটা কলাম করে লেনদেনটা লিখতে পারো, লেনদেনটা কি, তারপর হিসাব খাত এবং হিসাবের শ্রেণী। আর যদি না দিই তাহলেও সমস্যা নেই, কারণ আমাদের কাছে প্রশ্ন আছে, আমরা তারিখ অনুযায়ী হিসাব খাত নির্ণয় করব এবং হিসাবের শ্রেণী করব। তাহলে প্রথম কলামটা হচ্ছে আমাদের তারিখ, দ্বিতীয় কলামটা হচ্ছে হিসাব খাত, এবং তৃতীয় কলাম হচ্ছে হিসাবের শ্রেণী। তাহলে আমরা প্রথম তারিখ থেকে এই বিষয়টা দেখব। 2018 মার্চের 1 তারিখ আছে অসীম ট্রেডার্স নগদ 50,000 টাকা, ব্যাংক জমা 45,000 টাকা, 40,000 টাকা ঋণ নিয়ে ব্যবসায় শুরু করেন। তাহলে প্রাথমিক বিনিয়োগ মূলধন হিসাবে নিয়ে ব্যবসায় শুরু করা হয়েছে। তাহলে এখানে দেখা যাচ্ছে আমার 4টা হিসাব খাত জড়িত। প্রথমত নগদ টাকা প্রতিষ্ঠানে এসেছে, তাই নগদান হিসাব। দ্বিতীয়ত ব্যাংক জমা 45,000, তাই ব্যাংক হিসাব আরও একটা হিসাব খাত। তৃতীয়ত 40,000 টাকা ঋণ নেওয়া হয়েছে, তাহলে ঋণ হিসাব আরও একটা হিসাব খাত। এবং যেহেতু প্রাথমিক বিনিয়োগ মূলধন হিসাবে আমরা এটা নিয়ে এসেছি, তাহলে চতুর্থ হিসাব খাতটা হচ্ছে মূলধন হিসাব। তো আশা করি তোমরা নিজেরাই এটা বুঝতে পারছো। তাহলে এখানে 4টা হিসাব খাত হচ্ছে 2018 মার্চ 1। প্রথমটা হচ্ছে নগদান হিসাব, তারপর ব্যাংক হিসাব, তারপর ঋণ হিসাব। আমরা জানি ঋণ প্রতিষ্ঠানের দায়, তাই ক্রেডিট, এবং বাকিটা হচ্ছে মূলধন হিসাব। প্রাথমিক বিনিয়োগ মূলধন হিসাবে নিয়ে ব্যবসায় শুরু করা হয়েছে, মূলধন হিসাব ও ক্রেডিট। তাহলে হিসাব নগদ আমরা জানি নগদ প্রতিষ্ঠানের সম্পদ, ব্যাংক হিসাব প্রতিষ্ঠানের সম্পদ, ঋণ প্রতিষ্ঠানের দায়, আর মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব। যখন হিসাবের শ্রেণী নির্ণয় করতে বলবে, যদি নির্দিষ্ট করে না বলে কোন পদ্ধতি, তাহলে আমরা সবসময় আধুনিক পদ্ধতিতে হিসাবের শ্রেণী নির্ণয় করব। তাহলে আমি স্মরণ করিয়ে দিচ্ছি, আধুনিক পদ্ধতিতে আমাদের 5 ধরনের হিসাব আছে। প্রথমত সম্পদ, দায়, আয়, ব্যয় এবং মালিকানা সত্ত্ব। সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয়, ব্যয়, এই 5টা হিসাব বের শ্রেণী আছে আধুনিক পদ্ধতিতে। তাহলে নগদ প্রতিষ্ঠানের সম্পদ, তাই নগদ বরাবর আমরা লিখব সম্পদ।
ব্যাংক প্রতিষ্ঠানের সম্পদ, ঋণ প্রতিষ্ঠানের দায় এবং মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব। তাহলে এভাবে আমরা হিসাবের শ্রেণী নির্ণয় করব। তাহলে আমাদের 1 তারিখ গেল। এবারে আসি মার্চের 5, অনিতার নিকট পণ্য বিক্রয়। তাহলে এখানে দেখতে পাচ্ছি অনিতার নিকট পণ্য বিক্রয় করা হয়েছে। পণ্য বিক্রয় প্রতিষ্ঠানের আয় আমরা জানি। আর এখানে একটি নাম ব্যবহার করা হয়েছে। যখন কোনো প্রতিষ্ঠানের নাম, যখন কোনো ব্যক্তির নাম ব্যবহার করা হবে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে, নগদ শব্দটা উল্লেখ করা না থাকবে, তখন আমরা বিবেচনা করব এটা ধারে বিক্রয় করা হয়েছে। তাহলে এখানে অনিতার নিকট পণ্য বিক্রয়, নগদ শব্দটার উল্লেখ নেই, আবার ব্যাংকের মাধ্যমে করা হয়েছে, এটারও উল্লেখ নেই। তাহলে আমরা ধরেই নিব এটা ধারে বিক্রয় করা হয়েছে। তাহলে ধারে যেহেতু বিক্রয় করা হয়েছে, প্রাপ্য হিসাব নামক সম্পদ বৃদ্ধি পাবে আর বিক্রয় নামক আয় বৃদ্ধি পাবে। তাহলে দুইটা হিসাবের শ্রেণী হচ্ছে 5 তারিখে। এক হচ্ছে প্রাপ্য হিসাব, আর শুধু প্রাপ্য হিসাব আমরা লিখবো না, যদি কোনো প্রতিষ্ঠান এবং ব্যক্তির নাম থাকে তাহলে অবশ্যই পাশে আমরা তার নাম লিখবো। তাহলে আমাদের এই হিসাবের নামটা হবে প্রাপ্য হিসাব অনিতা আর বিক্রয় হিসাব। তাহলে এখানে দেখো ধারে বিক্রয়ের ফলে প্রাপ্য হিসাব নামক সম্পদ আমার বৃদ্ধি পেয়েছে, কারণ তার নিকট থেকে সুবিধা পাবার অধিকার আমার সৃষ্টি হয়েছে। তাই প্রাপ্য হিসাব প্রতিষ্ঠানের সম্পদ আর বিক্রয় প্রতিষ্ঠানের আয়। তাহলে হিসাবের শ্রেণী প্রাপ্য হিসাব বরাবর যাবে সম্পদ এবং বিক্রয় হচ্ছে আয়। এরপর আছে 7, মনিরের নিকট হতে ধারে পণ্য ক্রয় করা হয়েছে। এখানে সরাসরি বলা হয়েছে মনিরের নিকট হতে ধারে পণ্য ক্রয়। ক্রয় প্রতিষ্ঠানের ব্যয়, তাই ক্রয় হিসাব আসবে ডেবিট। আর যেহেতু ধারে ক্রয় করা হয়েছে তাহলে আমার একটা দায় সৃষ্টি হয়েছে, পরিশোধ করতে হবে মনিরকে, তাহলে প্রদেয় হিসাব নামক দায়টাও বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে দুইটা হিসাব খাত হচ্ছে আমাদের 7 তারিখে। 1, ক্রয় হিসাব ডেবিট হবে। আমি ডেবিটগুলো প্রথমে লিখছি, ক্রেডিটগুলো নিচে লিখছি। তাহলে ক্রয় ডেবিট, কারণ ব্যয় বৃদ্ধি পেয়েছে। আর কিভাবে ক্রয় করেছি? ধারে। তাহলে প্রদেয় হিসাব নামক দায়টা বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে হবে প্রদেয় হিসাব, এবং যেহেতু নাম উল্লেখ আছে তাহলে আমরা লিখব প্রদেয় হিসাব মনির। তাহলে ক্রয় প্রতিষ্ঠানের ব্যয়, ব্যয়বাচক হিসাব এটা। আর প্রদেয় হিসাব হচ্ছে দায়, যেহেতু ধারে ক্রয় করেছি আমার দায় সৃষ্টি হয়েছে, পরিশোধ করতে হবে। তাহলে এই জিনিসটা যেন আমরা খেয়াল করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেক সময় আমরা প্রাপ্য হিসাব এবং প্রদেয় হিসাব এই দুইটার মধ্যে একটু গন্ডগোল পাকিয়ে ফেলি না। প্রাপ্য আমি পাবো, আমরা একটু চিন্তা করবো প্রাপ্য মানে আমার পাবার অধিকার সৃষ্টি হয়েছে, তাই এটা সম্পদ। আর প্রদেয় অর্থাৎ আমাকে দিতে হবে, আমার একটা দায় সৃষ্টি হয়েছে। তাহলে ক্রয়ের সাথে দায়টা জড়িত আর বিক্রয়ের সাথে সম্পদ প্রাপ্য হিসাব জড়িত। আমরা বিষয়টা খেয়াল করব যেন আমরা সমস্যায় না পড়ি। এর পরবর্তীতে 7-এর পরে আছে 9, নগদে পণ্য বিক্রয়। নগদে বিক্রয় করা হয়েছে। তাহলে নগদে বিক্রয়ের ফলে নগদ টাকা প্রতিষ্ঠানে বৃদ্ধি পেয়েছে, তাই নগদান হিসাব ডেবিট। আর নগদ প্রতিষ্ঠানের সম্পদ আর বিক্রয় প্রতিষ্ঠানের আয়। তাহলে এখানে মার্চের 9 তারিখ আমার দুইটা হিসাব খাত হচ্ছে। প্রথমটা হচ্ছে নগদান হিসাব ডেবিট এটা, এবং দ্বিতীয় হচ্ছে বিক্রয় হিসাব। তাহলে নগদ প্রতিষ্ঠানের সম্পদ আমরা জানি, আর বিক্রয় প্রতিষ্ঠানের আয়। তাহলে 9 তারিখ গেল। এবার 18 তারিখ, অনিতার নিকট থেকে দাগ কাটা চেক পাওয়া গেল। অনিতার নিকট থেকে দাগ কাটা চেক পাওয়া গেল, অর্থাৎ চেক পেয়েছি আমরা। এখানে দেখো 5 তারিখে অনিতার নিকট আমরা ধারে বিক্রয় করেছি, প্রাপ্য হিসাব আমার সম্পদ। অনিতা পরিশোধ করেছে, তার নিকট থেকে পেয়েছি কিভাবে? দাগ কাটা চেক, অর্থাৎ ব্যাংকের মাধ্যমে আমরা পেয়েছি। তাহলে আমরা আমাদের ব্যাংক জমাটা বৃদ্ধি পাবে
অপরদিকে এই যে তার দেওয়ার কথা ছিল, আমার পাবার কথা ছিল, তার কাছ থেকে পেয়ে গেছি, তাই সম্পদটা কি পাবে? হ্রাস পাবে। তাহলে আমি এগুলো মুছে দিচ্ছি। আমি আবার এখানে করব প্রথম থেকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এবার আমাদের 18 তারিখ অনিতার নিকট থেকে দাগ কাটা চেক পাওয়া গেল। অনিতা আমার প্রাপ্য হিসাব ছিল, তার কাছ থেকে আমরা পেয়ে গেছি। তাহলে কিভাবে পেয়েছি? দাগ কাটা চেক, অর্থাৎ ব্যাংকের মাধ্যমে পেয়েছি। তাই এখানে ব্যাংক হিসাব হবে ডেবিট, আর প্রাপ্য হিসাবের কাছ থেকে যেহেতু পেয়ে গেছি, তাই প্রাপ্য হিসাব অনিতা হবে ক্রেডিট। আমার এই সম্পদটা কি পাবে? হ্রাস, তাই এটা ক্রেডিট হবে। তাহলে হিসাবের শ্রেণীতে ব্যাংক আমরা জানি সম্পদ, এবং প্রাপ্য হিসাব নামক সম্পদও কি পাবে? হ্রাস। তাহলে দুইটাই কি হিসাব? সম্পদ হিসাব 18 তারিখে। আশা করি বোঝা যাচ্ছে। এটা হচ্ছে মার্চের 18। এরপর আসি মার্চের 19 তারিখ, বিনামূল্যে পণ্য বিতরণ করা হয়েছে। মার্চের 19, বিনামূল্যে পণ্য বিতরণ। বিনামূল্যে কখন আমি পণ্য বিতরণ করব? আমি যখন নমুনা হিসেবে পণ্যটা দিচ্ছি, অর্থাৎ প্রচারের উদ্দেশ্যে, পণ্যের প্রচারের উদ্দেশ্যে বিনামূল্যে বিতরণ করা হয়। তাহলে প্রচার তার মানে কি? আমি এটা বিজ্ঞাপন দিচ্ছি, তাই বিজ্ঞাপন নামক ব্যয় এখানে বৃদ্ধি পাবে। কিন্তু কিভাবে ব্যয়টা করছি? আমি পণ্য দিয়ে দিয়েছি, এখানে নগদ ব্যয় করিনি, পণ্যটা দিয়ে দিয়েছি, তাই ক্রয় নামক ব্যয়টা কি পাবে? এখানে হ্রাস পাবে। তাই এখানে দুইটা হিসাব খাত হচ্ছে, এক বিজ্ঞাপন হিসাব, এটা ডেবিট, কারণ বিজ্ঞাপনের উদ্দেশ্যে পণ্য বিতরণ করা হয়েছে, বিজ্ঞাপন প্রতিষ্ঠানের ব্যয়। অপরদিকে যেহেতু পণ্য আমরা বিতরণ করেছি, তাই ক্রয় হিসাব, অর্থাৎ ক্রয় নামক ব্যয়টা এখানে হ্রাস পাবে। তাহলে দেখা যাচ্ছে বিজ্ঞাপন এবং ক্রয় দুইটাই প্রতিষ্ঠানের কি ব্যয়, একটা বৃদ্ধি পাচ্ছে আর একটা হ্রাস পাচ্ছে। তাহলে এটা হচ্ছে ব্যয়বাচক হিসাব, এটাও ব্যয়। আমরা এখানে হ্রাস বৃদ্ধি উল্লেখ করব না, কারণ আমরা প্রভাব দেখছি না হিসাবের, আমরা এখানে দেখছি হিসাবের শ্রেণী। তাই বিজ্ঞাপন এবং ক্রয় দুইটাই ব্যয়, যদিও একটা হ্রাস পাচ্ছে, একটা কি পাচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। তারপর 19 তারিখের পর আছে 31 তারিখ, ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর করা হলো। তাহলে ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর করা হয়েছে 1000 টাকা। তো ব্যাংকে যে জমা আছে, ব্যাংকের জমার জন্য ব্যাংক আমাকে কি দিয়েছে? সুদ দিয়েছে। তাহলে ব্যাংক সুদ প্রতিষ্ঠানের আয়। অপরদিকে এটা নগদে আমরা পাই না, সরাসরি আমার ব্যাংক অ্যাকাউন্টে কি হয়ে যাবে? জমা হয়ে যাবে। তাই একদিকে ব্যাংক সুদ মঞ্জুরের ফলে ব্যাংক জমার বৃদ্ধি পাবে, আবার ব্যাংক সুদ প্রতিষ্ঠানের আয়টাও বৃদ্ধি পাবে। তাহলে দুইটা হিসাব খাত এখানে কি? 31, ব্যাংক সুদ মঞ্জুর করার ফলে আমার ব্যাংক হিসাব বৃদ্ধি পাবে, তাই ব্যাংক হিসাব হবে ডেবিট, আর এই আয়টার নাম হচ্ছে ব্যাংক সুদ হিসাব। তাহলে ব্যাংক সুদটা কিভাবে পাচ্ছি? ব্যাংকের মাধ্যমে, কিন্তু নগদ পাচ্ছি না। যদি তোমরা নিজেরাও কোনো সমিতি বা ক্রেডিট অথবা ব্যাংকের সাথে জড়িত থাকো, যখন সুদ দেয়, নগদ না, আমরা নগদে সরাসরি ব্যাংক আমার অ্যাকাউন্টে কি করে দেবে? জমা করে দেবে। তাহলে ব্যাংক হিসাব বৃদ্ধি পাবে, আর ব্যাংক সুদ নামক আয়টাও কি পাবে? বৃদ্ধি পাবে। তাহলে ব্যাংক হিসাব হচ্ছে প্রতিষ্ঠানের সম্পদ, আর ব্যাংক সুদ প্রতিষ্ঠানের আয়। তাহলে এভাবে আমরা হিসাব খাত প্রথমে নির্ণয় করব, তারপর হিসাবের শ্রেণী। আশা করি বিষয়গুলো তোমাদের জন্য একেবারে নতুন না, বুঝতে পেরেছ। তাহলে এখন আমরা গ নাম্বার করব। গ নাম্বার আমাদের বলেছে টেবুলার ছক করতে। তাহলে একটা টেবুলার ছকে করব এখন। আমরা আগেও প্র্যাকটিস করেছিলাম টেবুলার ছকে, তাহলে এখন আমরা সেভাবে করার চেষ্টা করি। যেহেতু প্রশ্নটা আমাদের জানা, অলরেডি আমরা দেখেছি, তাহলে কি
কি কি হিসাব আসবে, কি কি সম্পদ দায় আসবে, এটা মোটামুটি আমাদের জানা হয়ে গেছে। প্রথম কলামটা হচ্ছে তারিখ, আর যে উল্লেখ করবো এখানে এটাকে ভাগ করে দিই। আমরা দেখি প্রশ্নটা মনে আছে, তাহলে প্রথম কলামটা হচ্ছে নগদ, একটা সম্পদের কলাম। তারপর আছে ব্যাংক, তারপর আছে প্রাপ্য হিসাব, আর কোন সম্পদ দেখিনি, আছে প্রাপ্য হিসাব। তাহলে এটা সমান সমান চিহ্নের ঘর। এবং দায়ের দিকে আছে একটা আছে ঋণ, আর এটা আছে প্রদেয় হিসাব, এবং শেষের কলামটা নিব আমরা মূলধনের জন্য। তাহলে এভাবে আমরা একটা ছক করে নিব। তাহলে এখানে এটা হচ্ছে তারিখ, তারিখ এবং উজ্জিত দুইটাই এখানে আমরা লিখি। তাহলে এটা হচ্ছে সম্পদ, সম্পদের মধ্যে কি কি আছে, নগদ, ব্যাংক, প্রাপ্য হিসাব, আর এখানে দায় প্লাস মালিকানা সূত্র। তাহলে এখানে আছে প্রথমে আছে ঋণ, তারপর প্রদেয় হিসাব এবং মূলধন। আমরা জানি মূলধনের সাথে 4টা উপাদান জড়িত, সেটা মূলধনের সাথে অ্যাডজাস্ট করব। তাহলে সম্পদ ইকুয়াল টু দায় প্লাস মালিকানা সূত্র। তাহলে আমরা সম্পদ ইকুয়াল টু দায় প্লাস মালিকানা সূত্র, এটাই আমরা প্রয়োগ করি, প্রমাণ করি এই হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব। তাহলে এখানে দেখি আমরা মার্চের 1 তারিখে নগদ, ব্যাংক জমা এবং ঋণ নিয়ে ব্যবসায় শুরু করা হয়েছে। তাহলে 2018 মার্চের 1 নগদ নেওয়া হয়েছে 50,000 টাকা। তাহলে নগদের কলামে আসবে 50,000, ব্যাংক জমা 45,000, ব্যাংকের কলামে আসবে 45,000, ঋণ নেওয়া হয়েছে 40,000, তাহলে ঋণের ঘরে আসবে 40,000। এখানে একটু খেয়াল করব আমাদের মূলধন কত। তাহলে নগদ এবং ব্যাংক জমা মিলে হচ্ছে আমাদের 95,000 টাকা। শুধু 95,000 টাকা আমার মূলধন না, কিন্তু এই যে ঋণ নেওয়া হয়েছে আরো 40,000 টাকা। তাহলে এখানে দেখা যাচ্ছে আমার 40 এবং 50 মোট নগদ আছে এখানে কত টাকা, 90,000 টাকা। এই জিনিসটা আমরা খেয়াল করব। যদি প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে বলতো, আমি নেক্সট ক্লাসে এই জিনিসটা তোমাদের দেখাবো, ভিন্ন ভিন্ন রকম কি রকম আছে। আমরা অনেক সময় এই জিনিসটা সমস্যা করি। তাহলে বইতে আমাদের প্রশ্নে আছে নগদ 50,000 টাকা এবং ঋণ 40,000 টাকা। তাহলে ঋণ, নগদ টাকা ঋণ হিসেবে নেওয়া হয়েছে। তাহলে মোট নগদ হচ্ছে আমার 90,000 টাকা। তাহলে মোট 90,000 টাকা আমার নগদ, ব্যাংক জমা 45,000 টাকা, ঋণ হচ্ছে 40,000 টাকা। তাহলে আমাদের মূলধন কত থাকে, সম্পদ থেকে দায়টা কি দিব, বাদ দিব। তাহলে 90 আর 45,000 মিলে হয় আমার কত, আমাদের মূলধন হবে 95,000 টাকা। হ্যাঁ, তাহলে এখানে আছে 90,000 প্লাস 45,000, এটা থেকে বাদ দিব কত টাকা, 40,000। তাহলে আমার মূলধন হচ্ছে 95,000 টাকা। একটু ভালো মতো খেয়াল করবে, আমি আবার বলছি। নগদ 40,000 টাকা ঋণ নেওয়া হয়েছে, আরো নগদ নেওয়া হয়েছে 50,000 টাকা। তাহলে মোট নগদ আমার কত, 90,000 টাকা। 45,000 টাকা ব্যাংক ঋণ, এই ব্যাংক জমা, তাহলে মোট 1,35,000 টাকা, এবং ঋণটা বাদ দিলে আমার মূলধন হয় 95,000 টাকা। তারপর মার্চের 5 তারিখে অনিতার নিকট পণ্য বিক্রয় 35,000 টাকা। আমরা একটু আগেই করেছি, প্রাপ্য হিসাব বৃদ্ধি পাবে আর আয় বৃদ্ধি পাবে। তাহলে মার্চের 5 দেখো প্রাপ্য হিসাব আমরা 35,000 টাকা বিক্রয় করেছি। তাহলে প্রাপ্য হিসাব বৃদ্ধি পাবে 35,000 টাকা। আর আয় যেহেতু, তাহলে আয় মালিকানার সত্যকে বৃদ্ধি করে, মূলধনকে বৃদ্ধি করে। তাই মূলধন বৃদ্ধি পাবে আর প্রাপ্য হিসাব নামক সম্পদ বৃদ্ধি পাবে। তাহলে আমরা এখানে যেটা নামাই দিই, তাহলে 1,30,000 টাকা, এখানে 40,000,
এখানে 35,000, এখানে 45,000, এবং এখানে 90,000। এই পর্যায়ে মার্চের 7 তারিখ মনিরের নিকট ধারে পণ্য ক্রয়। তাহলে এখানে ধারে পণ্য ক্রয় করা হয়েছে, তাহলে ক্রয়ের ফলে মূলধন হ্রাস পাবে, ক্রয় মালিকানা সত্ত্বকে হ্রাস করে, আর ধারে ক্রয়ের ফলে দায় কিভাবে বৃদ্ধি পাবে। তাহলে দেখা যাচ্ছে 9 তারিখে আমার প্রদেয় হিসাব নামক দায় বৃদ্ধি পাবে 25,000 টাকা। প্রদেয় হিসাব নামক দায় বৃদ্ধি পাবে 25,000, এবং ক্রয় প্রতিষ্ঠানের ব্যয় তাই মূলধন হ্রাস পাবে 25,000 টাকা। তাহলে এটা যদি দিই তাহলে 1,05,000, 25,000, 40,000, এখানে যা আছে তাই থাকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই লেনদেনটির ফলে আমার সম্পদের দিক প্রভাবিত হয়নি, কিন্তু দায় এবং মালিকানা সত্ত্ব, দায় বৃদ্ধি পেয়েছে, মালিকানা সত্ত্ব কি পেয়েছে, হ্রাস পেয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের যে। এরপরে যাই আমরা 9 তারিখ নগদে বিক্রয়, এটা হচ্ছে 7 তারিখ, আর 9 তারিখ হচ্ছে নগদের বিক্রয়। নগদ টাকা প্রতিষ্ঠানে আসছে, অপরদিকে আয় বৃদ্ধি পাচ্ছে, তাহলে নগদে বিক্রয় করা হয়েছে 29,000 টাকা। তাহলে এই যে নগদ সম্পদ বৃদ্ধি পাবে, নগদ বৃদ্ধি করলাম 29,000, আর বিক্রয়ের ফলে আমার মালিকানা সত্ত্ব কি পাবে, বৃদ্ধি পাবে। তাহলে এখানে 14, 2 আর 3, তাহলে 1,34,000, এখানে হচ্ছে 25,000, এখানে 40,000, এটার ব্যালেন্সটা আমরা নামাবো। এখানে 35,000, এখানে 45,000, এখানে হচ্ছে 9, 10, 1,19,000। 9 তারিখ গেল, আশা করি মেয়েরা বুঝতে পারছো। এবার আসি 18 তারিখ। অনিতার নিকট থেকে দাগ কাটা চেক পাওয়া গেল। তাহলে এখানে প্রাপ্য হিসাব আসবে। অনিতা আমার প্রাপ্য হিসাব ছিল, তার কাছ থেকে আমরা পেয়ে গেছি। কিভাবে পেয়েছি, ব্যাংকের মাধ্যমে পেয়েছি। তাহলে ব্যাংক জমা বৃদ্ধি পাবে, আর প্রাপ্য হিসাব নামক সম্পদ কি পাবে, হ্রাস পাবে। কত টাকা পেয়েছি আমরা, 10,000 টাকা চেক পেয়েছি। তাহলে এটা হচ্ছে মার্চের 18 তারিখ। দেখো আমরা পেয়েছি ব্যাংকের মাধ্যমে, তাহলে যে ব্যাংক জমা বৃদ্ধি পাবে 10,000, আর প্রাপ্য হিসাব অনিতার কাছ থেকে পেয়েছি, এবং প্রাপ্য হিসাব হ্রাস পাবে। তাহলে তো একটা দেখা যাচ্ছে একটা সম্পদ বৃদ্ধি পাচ্ছে, একটা সম্পদ কি পাচ্ছে, হ্রাস পাচ্ছে। আমাদের ওই পাশে কোনো প্রভাব ফেলেনি। তাহলে এটার আমরা যেটা নামিয়ে ফেলবো, এখানে 1,34,000, এখানে 25,000, এখানে 40,000, 25 থেকে 10 গেলে এখানে থাকে আমার 25,000, এখানে 45, তাহলে এখানে হয়ে যাবে 55,000 আর 1,19,000। তাহলে 18 তারিখের পর আসি 19 তারিখ, বিনামূল্যে পণ্য বিতরণ। 19 তারিখটা খেয়াল করো, বিনামূল্যে পণ্য বিতরণ করা হয়েছে। হিসাবের শ্রেণীতে আমরা কি কি দেখেছি, হিসাব ভাগ, একটা হচ্ছে বিজ্ঞাপন হিসাব, আর একটা হচ্ছে ক্রয় হিসাব। তাহলে বিজ্ঞাপন নামক খরচ বৃদ্ধি পাবে, আর পণ্য বিতরণের ফলে ক্রয় নামক ব্যয়টা কি পাবে, হ্রাস। তাহলে দেখা যাচ্ছে ব্যয় জড়িত, একটা ব্যয় বৃদ্ধি পাচ্ছে, আর একটা ব্যয় কি পাচ্ছে, হ্রাস পাচ্ছে। তাহলে ব্যয়টা কার সাথে সমন্বয় করতে হয়, মূলধনের সাথে। তাহলে এখানে দেখা যাচ্ছে অন্য কোনো কিছু প্রভাবিত হবে না, আমাদের মূলধন একবার বৃদ্ধি পাবে, একবার কি পাবে, হ্রাস পাবে। কেন, আমি আবার বলছি, বিজ্ঞাপন প্রতিষ্ঠানের ব্যয়, তাহলে বিজ্ঞাপন নামক ব্যয় বৃদ্ধি পাবে, ব্যয় বৃদ্ধির ফলে মূলধন কি পাবে, হ্রাস। অপরদিকে ক্রয় হ্রাস পাচ্ছে, ক্রয় প্রতিষ্ঠানের কি ব্যয়, যদি ব্যয়টা হ্রাস পায় তাহলে কি মূলধন বৃদ্ধি পাবে। তাহলে এই যে এখানে দেখা যাচ্ছে কত টাকা, এটা 4,000 টাকা। তাহলে এখানে 4,000 টাকা একবার হবে মাইনাস, আর একবার হবে প্লাস। প্লাস কেন হচ্ছে, ক্রয় নামক ব্যয়টা হ্রাস পাচ্ছে। ব্যয় বৃদ্ধি পেলে মূলধন যদি হ্রাস পায়, তাহলে ব্যয় হ্রাস পেলে মূলধন কি পাবে, বৃদ্ধি পাবে। আর এটা হচ্ছে ব্যয় বৃদ্ধি পেয়েছে, তাই মূলধন কি পেয়েছে, হ্রাস। বিজ্ঞাপনের জন্য 4,000 টাকা বাদ যাবে, এবং ক্রয় হ্রাস পাওয়ায় 4,000 টাকা কি হবে, যোগ। একটার মধ্যেই শুধু প্রভাব ফেলেছে। তাহলে এটার ব্যালেন্সটা আমরা নামাই।
তাহলে এইখানে কিন্তু একবার প্লাস হচ্ছে একবার মাইনাস হচ্ছে, তাহলে আমাদের কি থাকছে, ব্যালেন্স ঠিকই থাকছে। এখানে 25,000, এখানে 40,000, এখানে 25,000, 55,000, 1,19,000। তাহলে এই লেনদেনটা যদি খেয়াল করো 19 তারিখে, যেহেতু একবার হ্রাস পাচ্ছে একবার বৃদ্ধি পাচ্ছে, কোনো প্রভাব ফেলছে না আমাদের অ্যামাউন্টে, তাহলে এখানে কিন্তু একটা সুযোগ আছে এই লেনদেনটা আমরা টেবুলার ছকে না দেখে টিকাতে লিখে দিতে পারি, যেহেতু এই লেনদেনটি দ্বারা মূলধন একবার হ্রাস পায় একবার বৃদ্ধি পায়, তাই টেবুলার ছকে দেখানোর প্রয়োজন নেই, আমরা কিন্তু টিকা হিসেবে দিতে পারি। আর যদি দেখাই তারপরেও সমস্যা নেই, আমরা দুইভাবেই করতে পারি। আর শেষে আছে ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর। ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর করা হয়েছে 1,000 টাকা। তাহলে 31 তারিখ ব্যাংক সুদ মঞ্জুর করেছে, তাহলে ব্যাংক জমা বৃদ্ধি পাবে 1,000 টাকা, আর ব্যাংক সুদ প্রতিষ্ঠানের আয়, তাই মূলধন বৃদ্ধি পাবে 1,000 টাকা। আমরা হিসাবে শ্রেণী নির্ণয় করার সময় দেখেছি, বলেছি। তাহলে এখানে ব্যালেন্সগুলো নামাই। এখানে হবে 56,000, এখানে হচ্ছে 25,000, 40,000, 25,000, আর এখানে হচ্ছে 1,35,000। তাহলে আমাদের এই পর্যন্তই লেনদেন ছিল। আমরা দেখতে পাচ্ছি আমাদের সম্পদ আছে নগদ 1,19,000, ব্যাংক জমা 56,000, আর প্রাপ্য হিসাব 25,000, আর দায়ের দিকে ঋণ আছে 40,000, প্রদেয় হিসাব আছে 25,000, আর মূলধন আছে 1,35,000। তাহলে এখন আমরা দেখি মোট দায়, মোট সম্পদ ইকুয়াল টু দায় প্লাস কি মালিকানা সত্য। আমরা এখন যোগ করে এটা প্রমাণ করব। তাহলে 1,19,000 এটার সাথে যোগ করব 56,000 যোগ 25,000, তাহলে আমাদের আসতেছে 2 লাখ। মোট সম্পদ হচ্ছে 2 লাখ। ওইদিকে আমরা যদি যাই তাহলে এখানে হচ্ছে 40,000 যোগ 25,000 যোগ 1,35,000 হয় 2 লাখ। তাহলে এই লেনদেনের উপর হিসাব সমীকরণের প্রভাব আমরা দেখলাম টেবুলার ছকে। আশা করি মেয়েরা বুঝতে পেরেছো, কারণ আগেও তোমাদের এটা প্র্যাকটিস আছে। তাহলে এভাবে তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করবে, তোমাদের বইতে আছে, অনেক উদাহরণ দেওয়া আছে, অনেক অনুশীলনী দেওয়া আছে, আমরা নির্দিষ্ট করে দিলাম না, তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। শেষের দিকে আছে, এটা 42 করলাম, 44, 45, 43 আছে, তোমরা একটু দেখে নিবে, নিজেরা প্র্যাকটিস করবে। তাহলে আজকে এই পর্যন্ত রাখবো মেয়েরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।